আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের পড়াশোনার? আশা করব খুব বেশি ভালো চলছে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তোমরা যারা বি সি ডি ইউনিটের ভর্তির প্রিপারেশন নিচ্ছ তোমাদের জিকে রিটেন নিয়ে। জিকে রিটেনের যে মেইন টপিকগুলো রয়েছে সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তুমি যদি প্রত্যেকটা ইউনিটের মান বন্টন খেয়াল করো তাহলে দেখা যাবে যে এমসিকিউ এর থেকে ডাবল মার্ক রয়েছে তোমার রিটেনে। এইখানে রিটেনের যদি তুমি ভালো তোমার আয়ত্ত করতে পারো রিটেনটা, তাহলে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার একটা সিট কনফার্ম, তুমি সেইখানে চান্স পাবে, আমি নিশ্চিত তোমাকে লিখে দিতে পারি। ঠিক আছে, তো সেই জন্য তোমার রিটেনটা ভালোভাবে আয়ত্ত করতে হবে। যদি রিটেনটা তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে তুমি ক্লাস করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তবে আরেকটা বিষয় যে তোমরা রিটেনের জন্য ঠিকই প্রিপারেশন নিচ্ছ, কিন্তু কিভাবে নিচ্ছ আমি জানি না। তো আজকে তোমাদের সাথে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকগুলো বলবো, টপিকগুলোর মধ্যে থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আর গত ভিডিওতে তো বলার চেষ্টাই করেছি যে একটা প্রশ্ন রিটেন বাংলা জিকে তারপর হচ্ছে ইংরেজি কতটুকু করে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো তোমরা যদি ওই ভিডিওটা দেখে থাকো তাহলে তো দেখছোই, আর আজকে এইটা নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমেই যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা। এই টপিকটা সব থেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আমি মোট 20টি টপিক রেখেছি। এই 20টি টপিকের উপরে তুমি রিসার্চ করলে 20টি টপিকের উপরে হয়তো বা 5টা করে তুমি প্রশ্ন বের করতে পারো। এই টপিকের প্রত্যেকটা টপিকের মধ্যে থেকে তুমি সর্বোচ্চ বা আশেপাশে 5টার আশেপাশে তুমি প্রশ্ন বের করতে পারবে। এই প্রশ্নগুলোর অ্যান্সার তুমি করবে, দেখবে এর মধ্যে থেকেই চলে এসেছে প্রশ্ন। আচ্ছা, 5টা করে টপিক বের করলে কয়টা টপিক হবে, কয়টা প্রশ্ন হবে? 100টা প্রশ্ন হবে। এই 100টা প্রশ্ন যদি তুমি পড়ো আসবে কয়টা? মাত্র 4টা। তবে যারা আমার ভিডিও দেখে না বা যারা প্রিপারেশন সম্পর্কে অতটা পড়াশোনা করে না, পড়াশোনা তো সবাই করে, যারা একটু কম করে তারা কিন্তু এটার মর্ম বুঝবে না। যে তারা ভাববে যে 100টা টপিক দিয়েছে এর মধ্যে থেকে 4টা আসবে, আরে পড়বই না। এই সব না, তোমার দেখবা তার থেকেও অনেক বেশি আরো প্রশ্ন পড়ে। যারা পড়ুয়া তারা দেখবে 300-400 পর্যন্ত প্রশ্ন পড়ে ফেলছে অলরেডি। তো এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, যাই হোক, তো দেখো এই যে টপিক, প্রত্যেকটা টপিক, প্রথমটা আমি বললাম, এই প্রত্যেকটা টপিকের মধ্যে কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার দিয়ে দেখাবো। তোমরা যদি স্ক্রিনশট দিয়ে রাখতে চাও এই পাশে আগে স্ক্রিনশট দিয়ে রাখবে, তারপরে এই পাশে। ঠিক আছে, আচ্ছা, দেখো প্রথমে রয়েছে বাংলাদেশ সরকার ব্যবস্থা। বাংলাদেশের সরকার ব্যবস্থা এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। কিসের জন্য? বাংলাদেশের সরকার ব্যবস্থার পরিবর্তন হয়েছে। বর্তমান তোমার রাজনৈতিক প্রেক্ষাপট, তোমার জাতীয় প্রেক্ষাপট, সেটাকে বিবেচনা করে তোমার এইখানে করতে হবে, তোমার টপিকগুলো সাজাতে হবে বা সেই পড়াশোনাটা তোমাকে চালিয়ে যেতে হবে। ঠিক আছে, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট কি? দেখো, তত্ত্বাবধায়ক সরকার এসেছে, তারপরে কিছুদিন আগে স্বৈরাচার সরকার ছিল, আবার সংসদীয় সরকার ব্যবস্থা আছে, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ছিল। তো এইগুলোর আশেপাশে যা কিছু আছে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, তো এরকম প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের মনে করো স্বৈরাচারী শাসক, স্বৈর শাসক সম্পর্কে কয়েকটি বাক্য লেখো, এটা আসতে পারে। তবে আহামরি খুব কঠিন আসবে না, তোমরা একটু এটা এই বিষয়ে তোমরা অবগত থেকো যে খুব কঠিন প্রশ্ন আসবে এমন না। আচ্ছা, তারপরে বৈদেশিক সম্পর্ক। এইখানে আমি এই টপিকটার সাথে এটার সাথে এই টপিকের মিল পাচ্ছি। বৈদেশিক সম্পর্ক এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সাথে সম্পর্ক। বাংলাদেশ ভারত, বাংলাদেশ আমেরিকা, এই দুইটা তোমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবে। ঠিক আছে, বাংলাদেশের সাথে অন্যান্য দেশের যে সম্পর্ক সেটা তোমরা একটু ভালোভাবে দেখবে। এরপরে 3 নম্বর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এই যে আমি টিক দিয়ে রাখতেছি, তোমরা একটু লিখে রাখার চেষ্টা করবে। বাংলাদেশের অর্থনীতি, দেখো তোমার বর্তমান সাম্প্রতিক বিষয়টাও মনে রাখতে হবে। আচ্ছা, সাম্প্রতিকে তোমরা চিন্তা করতেছো ভাইয়া যে আমি যে এখানে রিটেন যে টপিকগুলো পড়বো এর মধ্যে কিন্তু সাম্প্রতিক
সাম্প্রতিক বিষয়গুলো যুক্ত থাকবে। আমি আলোচনা করার চেষ্টা করব, আমার কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনতে হবে। বাংলাদেশের অর্থনীতি, এখানে সাম্প্রতিক একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 যেই থিওরি রয়েছে সেই থিওরিটা তোমরা ভালোভাবে পড়বে। 3-0 এর মধ্যে 3টা বিষয় আছে, একটা হচ্ছে বেকারত্ব হ্রাসকরণ, দারিদ্র্য হ্রাসকরণ, আরেকটা হচ্ছে তোমার জিরো মানে পরিবেশ বিষয়ক আরেকটা থিওরি আছে। 3টা থিওরি রয়েছে, 3টা বিষয় রয়েছে ওর মধ্যে। 3টার মধ্যে আমি 3টাই বললাম, যে একটা হচ্ছে জিরো নেট কার্বন, এরকম একটা, আমি জাস্ট যাই হোক। তো এই 3টা বিষয় তোমরা অনলাইনে সার্চ করবে, অথবা যে কোনোখানে তুমি সার্চ করলে তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। 3-0 যে থিওরিটা, এটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির সাথে যুক্ত। আবার বাংলাদেশের যে দুর্নীতি রয়েছে, দুর্নীতির সাথে যুক্ত দুর্নীতি দমন কমিশন, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো তোমরা একটু এর সাথে ইনক্লুড করার চেষ্টা করবে। ঠিক আছে, বাংলাদেশের অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এর মধ্যে যা কিছু আছে, যে কোনো বই তোমার কাছে, জিকে যে কোনো বই থাকুক, তুমি যদি কোনো কোচিং করে থাকো বা প্রাইভেট পড়ে থাকো, সেই প্রাইভেটে থেকে তোমার যেই শিট দিয়েছে সেই শিটটা তুমি শিট থেকে কিন্তু এগুলো তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। সবগুলোই পড়ার চেষ্টা করবে। এরপরে শুধু যে আমি রিটেনের দিচ্ছি, এর মধ্যে কিন্তু এমসিকিউ চলে আসতে পারে, এর মধ্যে থেকেই এমসিকিউ আসে। ঠিক আছে, তো তোমরা এমসিকিউ নিয়েও খুব বেশি টেনশন করতে হবে না। মাত্র 8টা এমসিকিউ আসবে, খুব ভিতর থেকে, খুব গভীর থেকে এমসিকিউ আসবে না। জাস্ট ওই ওভারঅল চিন্তা করে যেটা আসবে সেটা দিয়ে দিবে। আচ্ছা দেখো, বঙ্গরাজ্যের ইতিহাস, এই যে বাংলাদেশের যেই পরিমণ্ডল ভৌগোলিক যে অবস্থা রয়েছে, সেই অবস্থানটা সেইটা তোমরা একটু দেখবে, এবং বাংলাদেশের ইতিহাস তোমাকে লক্ষ্য করতে হবে। বাংলাদেশের ইতিহাসে এই যে বঙ্গরাজ্য, ময়মনসিংহ থেকে একেবারে বরিশাল পর্যন্ত সম্পূর্ণটাই বঙ্গরাজ্য। এই বঙ্গরাজ্যের যেই ইতিহাস, সেটা তুমি এখানকার শাসন করেছে যারা রাজারা রয়েছে, বা তোমার যে হিন্দু রাজারা ছিল, তারপরে মুসলিমদের আগমন, তারপর হচ্ছে দিল্লি সালতানাত থেকে এটাকে কন্ট্রোল করার যে বিষয়টা, তারপরে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে এখানে বঙ্গরাজ্য, মানে সব কিছুই তোমাকে রিলেট করতে হবে। রিলেট করে এই বঙ্গরাজ্যের ইতিহাসটা তোমাকে একটু পড়তে হবে। এখানে যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে, এর মধ্যে আমি বলবো, এখানের কোথায় লিখলাম, আহসান মঞ্জিল, এই যে এখানে লিখেছি আহসান মঞ্জিল, এটা আমি পরে আসতেছি। বঙ্গরাজ্যের ইতিহাস, তবে আহসান মঞ্জিল এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। জগন্নাথের পাশেই তো আহসান মঞ্জিল, এবং এইখান থেকেই আগে বঙ্গরাজ্যকে শাসন করা হতো। ঠিক আছে, আচ্ছা, আমাদের যে সুলতানরা ছিল তারা এখানেই বসবাস করতো। তোমরা আসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার পর, ভর্তি পরীক্ষা দেওয়ার পরও ঘুরবে, আশেপাশে লালবাগ কেল্লা আছে, তারপরে হচ্ছে আহসান মঞ্জিল রয়েছে, এবার এই পাশে বলদা গার্ডেন রয়েছে, যদিও তার বর্তমান রূপ চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে বুড়িগঙ্গা আছে, এগুলো নিয়ে তোমরা পড়াশোনা করবে। আচ্ছা, এরপরে রয়েছে প্রাচীন জনপদ। এই যে তোমার বঙ্গরাজ্য, এর মধ্যে প্রাচীন যে জনপদ, বঙ্গ রয়েছিল, পুন্ড্র ছিল, তারপরে আরও যেই এলাকা রয়েছে, সেইখানে তোমার চট্টগ্রাম, সিলেটের অঞ্চলটা মিলে আলাদা। তো এই যে তোমার উপমহাদেশের মধ্যে যেই অঞ্চলগুলো ছিল, সেইগুলো তোমার আলাদা আলাদা করে তোমার তথ্য রাখতে হবে। সেইখানে প্রশ্নগুলো এরকম আসতে পারে, বাংলাদেশের 5টি প্রাচীন জনপদের নাম লিখো, এবং স্থানটা লেখো, কোথায় কোন স্থান জুড়ে এই জনপদগুলো ছিল। ঠিক আছে, এইগুলো তুমি এখান থেকে পড়বে। আচ্ছা, বিভিন্ন বংশগুলো কি কি? তোমার খিলজি বংশ ছিল, তারপর হচ্ছে তোমার বিভিন্ন সুলতান ছিল, তারপরে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশ শাসন করত, এই ভারতীয় উপমহাদেশ শাসন করত, তারা এখানে আসতো, শাসন করত, চলে যেত। এই যে বিভিন্ন বংশ এখানে তৈরি হয়েছে, তারপরে হচ্ছে তোমার পাল বংশ, সেন বংশ, ঠিক আছে, হিন্দু যেই বংশগুলো ছিল, তারপর হচ্ছে তোমার মুঘল সাম্রাজ্য, এইগুলো তোমরা একটু পড়ার চেষ্টা করবে। এইখানে প্রশ্নগুলো কেমন আসে বলবে যে তোমার ব্যাখ্যামূলক আসতে পারে। আমি বলেছিলাম যে 2টা প্রশ্ন, একটা তথ্যমূলক আসে আর একটা হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন আসে। তো এখন এইখানে তোমাকে যদি বলে যে বাবরের সময়কার দিল্লি সালতানাতে বাবরের সময়ে ভারতের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, এটা তোমাকে ব্যাখ্যামূলক বললো, কয়েকটা এর সম্পর্কে 5টা সেন্টেন্স লিখো। তোমাকে অবশ্যই সত্য তথ্যগুলো লিখতে হবে, এবং তুমি সেই সম্পর্কে 5টা সেন্টেন্স লিখলে, এখানে কোনো বাধা ধরা নেই। আমি বলেছিলাম ব্যাখ্যামূলক প্রশ্নের ক্ষেত্রে কোনো বাধা ধরা থাকবে না,
যদি তথ্যমূলক প্রশ্ন বলে সেখানে তোমাকে ইনক্লুড করতে হবে, যেটা বইয়ে লেখা আছে সেটাই তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এরপরে বিভিন্ন বিদ্রোহ বা আন্দোলন, সব থেকে গুরুত্বপূর্ণ পড়ার চেষ্টা করবে, সব থেকে গুরুত্বপূর্ণ কিসের জন্য? সাম্প্রতিক বিষয়টা তোমাকে লক্ষ্য রাখতে হবে। এই যে 24-এর আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান, এর সাথে রিলেট করবে কি ইতিহাসের একবারে তোমার ইংরেজ শাসনের শুরু থেকে এখন পর্যন্ত সময়ে যত বিদ্রোহ আছে সব তোমাকে পড়তে হবে। নীল বিদ্রোহ, কৃষক শ্রমিক বিদ্রোহ, তারপরে হচ্ছে তোমার তেভাগা আন্দোলন, তারপরে হচ্ছে তোমার কি বলবো এটাকে, খিলাফত আন্দোলন, তারপরে ভাষা আন্দোলন, ঠিক আছে, যত অভ্যুত্থান, পাকিস্তান শাসন আমলে যত অভ্যুত্থান রয়েছিল বা আন্দোলন রয়েছিল সেইগুলো, এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যত আন্দোলন হয়েছে সবগুলো তোমাকে একটু পড়তে হবে। তবে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার পাকিস্তান আমলে যদি আমরা বলি ভাষা আন্দোলন, তারপরে হচ্ছে তোমার 69-এর গণ অভ্যুত্থান, এটাকে তোমরা হাইলাইট করবে। তারপরে মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা টপিকই তোমাদের রেখেছি, অপেক্ষা করো। তারপরে হচ্ছে তোমার এইখানে আবার এই 24-এর আন্দোলন রয়েছে। এই যে আন্দোলন যেগুলো রয়েছে সেগুলো তোমাকে একটু হাইলাইট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কেন্দ্রীয় শহীদ মিনার, এটা আরো গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় শহীদ মিনার, এটা দাগিয়ে রাখো। কেন্দ্রীয় শহীদ মিনার কিসের প্রতীক? কেন্দ্রীয় শহীদ মিনার কিভাবে তৈরি হলো? কেন্দ্রীয় শহীদ মিনার সম্পর্কে 5টা বাক্য লেখো। কেন্দ্রীয় শহীদ মিনারের তোমার চিত্র সম্পর্কে লেখো, ঠিক আছে। তো এই যে শহীদ মিনারটা, এই সম্পর্কে তুমি একটু বেশি করে পড়বে। 24-এর গণ আন্দোলন, যেখানে তোমার প্রোক্লেমেশন অফ জুলাই, সেটা হওয়ার কথা ছিল শহীদ মিনারে। যেদিন তোমার 5ই আগস্ট যে স্বাধীন হলো, দ্বিতীয় স্বাধীন হলো, তখন কিন্তু সেইখানে শহীদ মিনারে সবাই জমায়েত হয়েছিল। তো এই যে শহীদ মিনারটা, সেটা যেমন ভাষা আন্দোলনের পরে যে একটা প্রতীক, এই 24-এর আন্দোলনের পরেও শহীদ মিনারটা একটা প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে। এরপরে দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এটা ওভারঅল তোমাকে আলোচনা করতে হবে। এখান থেকে খুব কঠিন প্রশ্ন আসবে না, তারপরেও টপিকটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তোমরা ভাবছো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে রিপ্রেজেন্ট করে একমাত্র আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগ সরকার নেই বর্তমান, সেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে কোনো প্রশ্ন আসবে না। মনে রাখবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সেটা কখনো ইতিহাস থেকে মুছে যাবে না, যেহেতু বাংলাদেশ সেখান থেকে জন্ম নিয়েছে, সেইখান থেকে বাংলাদেশের জন্ম হয়েছে। তো সেই জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে কোনো তথ্য কিন্তু হারিয়ে যাবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সারা জীবন প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকবেই, ঠিক আছে। এখানে জাস্ট আমি তোমাদের বক্তব্য দিচ্ছি না, তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পর্কে আলোচনা করছি। সো আমার বক্তব্যটা তোমরা না শুনে তোমরা এই তোমাদের পরীক্ষার জন্য যেটা বলছি সেটা তোমরা শুনবে। দেখো, এরপরে রয়েছে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি। আমি যদি এটাকে 3 স্টার দেই তোমরা মানবে? এটাকে যদি আমি 5 স্টার দেই তোমরা মানবে? এটাকে যদি আমি 7 স্টার দেই আমি মানবো না। 1 2 3 4 5 6 7 7 স্টার দিয়ে দিছি। এই যে টপিকটা বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, এটা দেখবে প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় আসে। আমি তোমাদের এটা 7 স্টার করে দিলাম। 7 স্টার এই যে টপিকটা, এটা তোমরা পড়বে ভালোভাবে। বিশেষ করে বাংলাদেশের অবস্থান, ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের কত ডিগ্রি কোন দিকে রয়েছে সেটা তোমরা পড়বে। এটা তোমাদের লিখতে বলতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে বাংলাদেশের জলবায়ু, ঠিক আছে। বাংলাদেশের যে ভূমি রয়েছে, সমতল ভূমি রয়েছে, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ রয়েছে, ঠিক আছে। তো এই যে এইগুলো এরপরে আলোচনা করছি। আমি একটু অসুস্থ, যার কারণে কিন্তু আমি রেগুলার ক্লাস নিতে পারি না, তারপরেও নেওয়ার চেষ্টা করতেছি। তোমরা একটু দোয়া করো যেন আমি সুস্থ হই। জিয়াউর রহমানের শাসনামল, এটা স্টার দিলাম। এটা গুরুত্বপূর্ণ টপিক, যেহেতু সম্ভাবনাময় একটা দল বর্তমান বিএনপি, সেইটার যেহেতু সম্ভাবনা রয়েছে, তো সেই জন্য কিন্তু এই যে জিয়াউর রহমানের শাসন, কিছুদিন আগে মেজর ডালিম এসে অনেক কিছুই তথ্য দিয়েছে। তো সেইখানে মেজর জিয়াউর রহমান সম্পর্কে পজিটিভ ধারণা এসেছে। তো পজিটিভ ধারণা আসার পরে তো এইটা সম্পর্কে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। আরেকটা জিনিস তোমাদের যদি বলি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে,
তারা বর্তমান একটা দলপন্থী, ঠিক আছে। তো সেইটা তোমার ভর্তি পরীক্ষার এখানেও কিন্তু সেটা প্রতিফলন ঘটবে বলে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত। প্রতিফলন ঘটতে পারে, সম্ভাবনা রয়েছে। তো আমরা তো একজাক্ট বলতে পারি না যে এটাই আসবে, সম্ভাবনা দিতে পারি, কত পার্সেন্ট সেটা দিতে পারি, হয়তো পার্সেন্টেজ বেশি হয়তো কম, ঠিক আছে। আমি তোমাদের খুব বেশি পরিমাণে পার্সেন্টেজ দিতে পারি যে এই যে জিয়াউর রহমানের শাসনামল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, কারণ তার দলের যেই এজেন্ডা রয়েছে, তার নেতৃবৃন্দ রয়েছে, তাদেরই কিন্তু বর্তমান প্রশাসনে রয়েছে, ঠিক আছে। তো এইগুলো আসার সম্ভাবনা রয়েছে। তারপরে তো বললাম ভারত বাংলাদেশ সম্পর্ক, এটা গুরুত্বপূর্ণ টপিক। ভারত বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের সংবিধান, এটাও গুরুত্বপূর্ণ, এটাকে এড়িয়ে যাওয়ার মতো কোনো উপায় নেই। বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে এটা পড়বে। আচ্ছা, এটা স্টার দেওয়ার দরকার নেই বা টিক দেওয়ার দরকার নেই, এটা তোমরা পড়বে, ওভারঅল আলোচনা করবে। এরপর হচ্ছে বাংলাদেশ জাতিসংঘ সম্পর্ক, বাংলাদেশ এবং জাতিসংঘের সাথে সম্পর্ক, এটা তোমরা পড়বে। এর মধ্যে আলোচনার মধ্যে তোমার আসতে পারে যে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সম্পর্ক সম্পর্কিত 5টি বাক্য লেখো বা 10টি বাক্য লেখো। বাংলাদেশ কয়বার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্ব করেছে, তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম ভাষণ দেয় কে জাতিসংঘে বাংলা ভাষায়, তারপর হচ্ছে জাতিসংঘে বাংলাদেশের কতজন ভাষণ দেয়। এই যে প্রশ্নগুলো সেগুলো এমসিকিউ আসতে পারে, লিখিতেও আসতে পারে, ঠিক আছে। বাংলাদেশের সাথে বা জাতিসংঘে আলাদাভাবে তোমার প্রশ্ন আসতে পারে, জাতিসংঘে আলাদাভাবে প্রশ্ন আসতে পারে কিভাবে, যে জাতিসংঘের পরিষদ সম্পর্কিত লেখো, কয়টা পরিষদ রয়েছে সেই পরিষদগুলোর নাম লেখো এবং পরিচয় দাও। এবং আরেক ধরনের প্রশ্ন আসতে পারে যে জাতিসংঘের যে সংস্থাগুলো, অঙ্গ সংগঠন বা অঙ্গ সংস্থা রয়েছে, তাদের পরিচয় দাও ফুল নেম সহ, ওই যে তাদের যে সংক্ষিপ্ত নাম রয়েছে সেই সংক্ষিপ্ত নামের পূর্ণরূপ সহ, ঠিক আছে। আচ্ছা দেখো, আইন বিচার শাসন বিভাগ, এটা বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত, বাংলাদেশ পরিচালনার সাথে জড়িত, বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত। তো এইটা তোমরা একটু ভালোভাবে পড়বে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এটা তোমরা ভালোভাবে পড়বে। এরপরে দেখো, এই টপিকগুলো যে আমি বলে দিচ্ছি আর আমি বেঁচে যাচ্ছি এমন না, আগামী পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করার, ঠিক আছে। তো সেই জন্য তোমরা পরবর্তীতে আমার সাথেই থাকবে ইনশাল্লাহ। এরপরে দেখো, ব্যাংকিং খাত, বাংলাদেশের ব্যাংকিং খাত, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, তারপর হচ্ছে তোমার রয়েছে ইসলামী ব্যাংক, দেউলিয়া হয়ে যাওয়ার পথে। তো এইগুলো তোমরা একটু আলোচনা করার চেষ্টা করবে, পড়ার চেষ্টা করবে ভালোভাবে। আর এর মধ্যে তোমার যেটা রয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকিং খাত নিয়ে, সেটা তোমরা এর মধ্যেই পাবে। তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিভিন্ন দুর্যোগ, বন্যা, এই যে বন্যার বিষয়টা, সাম্প্রতিক দিকগুলো খেয়াল রাখতে হবে। ভারতের সাথে বাংলাদেশের নদ নদীর সম্পর্ক, ভারতের সাথে বাংলাদেশের এই বন্যার সম্পর্কটা কেমন, সেটা তোমরা পড়াশোনা করার চেষ্টা করবে। যে বই কেন না কেন, তার মধ্যে মনে করো যে MP3 বই রয়েছে, MP3 রয়েছে বাংলাদেশের বিষয়াবলী। তারপর হচ্ছে তোমার রয়েছে কি বলে, এই যে আজকে আমরা আলোচনা করতেছি সেটা কি, এই বাংলাদেশ সম্পর্কিত, এটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কিত, আমি বলতে ভুলে গিয়েছিলাম। সেজন্য বলি যে ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথাও যদি আমি কোনো ভুল করে থাকি সেগুলো আমি কিন্তু আবার সলভ করে দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি কেটে কেটে দেখো এইগুলো তোমরা বুঝতে পারবে না। এই যে আমি টপিকগুলো দিয়েছি এগুলো হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। দেখো, বন্যা নদ নদী, এইটা তোমরা ভালোভাবে পড়বে। যে এই যে কোনো বই কেন তোমরা জিকে, মিহির জিকে বলো আর জোবায়ের জিকে বলো, MP3 বলো, আর যে জিকে বই কেন না কেন, এর মধ্যে এইগুলো তোমরা পাবে। বাংলাদেশের নদ নদী সম্পর্কিত, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কিত, জাতি উপজাতি সম্পর্কিত। এই যে আরেকটা বিষয় আমি বাদ দিয়েছি, উপজাতি, এখানে নদ নদীর সাথে আমি উপজাতি দিয়ে দিলাম, উপজাতি যেহেতু আলোচিত বিষয়, সেই জন্য তোমরা এটা পড়বে ভালো হবে। এরপরে দ্বীপ, সেন্ট মার্টিন, বিশেষ করে সেন্ট মার্টিন, বাংলাদেশের দ্বীপ সমূহ, বাংলাদেশের আশেপাশে বঙ্গোপসাগরের মধ্যে দ্বীপ সমূহ, সেইগুলো তোমরা পড়বা। সাথে সব থেকে গুরুত্ব দিয়ে যেটা পড়বা সেটা হচ্ছে সেন্ট মার্টিন সম্পর্কে পড়াশোনা করবে, ঠিক আছে। এরপরে হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন,
আমি এটাকে 7 স্টার দিলাম, জায়গা নাই সেজন্য আমি 7 স্টার দিতে পারছি না, এটাকে আমি 7 স্টার দিতে যাচ্ছি। ঠিক আছে, 7 স্টার কিসের জন্য দিব? যে 7 স্টার দেওয়ার কারণ হচ্ছে ওই যে বাংলাদেশের ভৌগোলিক স্থান অনুসারে বা ইতিহাস অনুসারে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো রয়েছে তার মধ্যে আহসান মঞ্জিল অন্যতম। আরেকটা বিষয়ের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে। ঠিক আছে, সেজন্য তোমরা এই আহসান মঞ্জিল প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন সেটা তোমরা পড়বে, ভালোভাবে পড়বে, এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, আরেকটা টপিক, এই যে শেষের যে টপিকগুলো এগুলো গুরুত্বপূর্ণ। ক্রীড়া, বাংলাদেশের ক্রীড়া সম্পর্কিত পড়াশোনা করবে। ক্রিকেট ফুটবল তোমরা অনেকেই রয়েছো, মেয়েরা যারা রয়েছো এখন পর্যন্ত জানোই না যে ক্রিকেটে কয়টা বলে 1 ওভার হয়, কয়টা বলে 1 ওভার হয়, এটা তোমরা জানো না। ঠিক আছে, তো এটা সম্পর্কে তোমরা জানবে, পড়াশোনা করবে, কোন খেলার কোথায় উৎপত্তি হয়েছে, খেলা সম্পর্কিত যা কিছু দরকার। টেস্ট, ক্রিকেটের ক্ষেত্রে টেস্ট রয়েছে, তারপর হচ্ছে তোমার আমি ভুলে গেলাম T20 রয়েছে। ঠিক আছে, তো টেস্ট সিরিজ, বিভিন্ন সিরিজ রয়েছে, সেখানে কার রান বেশি, কার বলের গতি বেশি, এই বিষয়গুলো তোমাদের আলোচনা করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে নারী ফুটবল। সাম্প্রতিক বিষয়ে তোমরা একটু লক্ষ্য করো যে নারী ফুটবলের উপরে যে আঘাতটা এসেছে, বিভিন্ন জায়গায় নারী ফুটবল খেলোয়াড়দের বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে, এটা চলে আসছে। যাই হোক, কী কারণে আসছে এটা আমি বলবো না। তো এইটা হচ্ছে তোমার এইটা গুরুত্ব দিয়ে পড়বে, যেহেতু আলোচিত বিষয় সেগুলো তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়বে। ঠিক আছে, তো এই যে এই টপিকগুলো, সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি। আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে আরও টপিক আছে, তো সেইগুলো ইনশাল্লাহ পরের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এই যে জিকে রিটেন টপিক, তোমরা বি ইউনিটে তো জিকে আসবে, ডি ইউনিটেও আসবে, আর সি ইউনিটে যারা অন্য বিভাগ থেকে বা ব্যবসায় শাখা বাদ দিয়ে যারা অন্য বিভাগ থেকে এখানে পড়াশোনা করবে বা পরীক্ষা দিবে, তাদের ক্ষেত্রে কিন্তু জিকে আসার সম্ভাবনা, জিকে আসবে। ঠিক আছে, আসার সম্ভাবনা না, জিকে আসবে। ঠিক আছে, তো আশা করব যে আজকের এই ভিডিও থেকে তোমরা জিকে সম্পর্কিত যে আলোচনাটা তোমরা প্রত্যাশা করছিলে সেটা আমি দিতে পারছি কিনা। তো আশা করব যে পেরেছি, আমার দিক থেকে আমি যথেষ্ট দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আরও সুন্দরভাবে আন্তর্জাতিক বিষয় এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব যতটা সম্ভব আমি পারি। ঠিক আছে, তার সাথে ইংরেজি রয়েছে, বাংলা রয়েছে, গাণিতিক বুদ্ধিমত্তা বা আইকিউ রয়েছে, সেই সবগুলো নিয়ে কিন্তু ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আমার জন্য একটু দোয়া করো যেন আমি দ্রুত সুস্থ হতে পারি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসে তোমাদের যথাযথ হেল্প করতে পারি।